this computer share screen ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকে যে টপিকটা করতেছি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এটাতে বেশ অনেকগুলা টপিক আছে, অনেকগুলা টপিক বলতে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা সম্ভবত ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে করছিলাম, তাই না? তো এই ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা এখন আবার রিপিট করতে, আবার ম্যাটেরিয়ালস থেকে যদি বলি বিভিন্ন জায়গায় এমসিকিউ যেটা আসে, এমসিকিউটা পুরোটাই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বেসড। আর রিটেনের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস থেকে খুব বেশি আসে না, আবার কিছু থিওরি দিলে ম্যাটেরিয়ালস থেকে দেয়। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা হচ্ছে যে এখানে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্রিক্স। আমি একটু হাইলাইট করি, রেড হাইলাইটার। ওকে, সো এটার প্রথম টপিকটা হচ্ছে ব্রিক্স বা ইট। তো ইটের ব্যাপারে আমরা জানি না এমন কিছু নাই, আমরা ইট কিভাবে গঠিত হয় না হয় সবকিছুই জানি। এটার মধ্যে কি কি উপাদান থাকে এগুলো এখানে দেওয়া আছে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে। এটার আবার মাটির অনিষ্টকারী মানে খারাপ হয় এটার মাটিতে এগুলো থাকলে, সেই সেই উপাদানগুলো কি কি, অতিরিক্ত চুন থাকলে, অতিরিক্ত জৈব পদার্থ, লবণ জাতীয় পদার্থ, আয়রন ফিরেটস ইত্যাদি, নুড়ি পাথর থাকলে এটার মাটির সমস্যা আছে। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য কি এগুলো আমরা সবাই জানি, ইট শক্ত টেকসই হবে, ইটের গাঢ় লাল তাম্রবর্ণ হবে, রংটা সাম্য থাকবে, মানে কোথাও একটু সাদা টাইপের কোথাও লাল টাইপের এরকম হবে না, সব জায়গায় লাল টাইপেরই থাকবে। ইটের মধ্যে যদি আমরা হাতুড়ি বা কিছু দ্বারা আঘাত করি, অথবা দুইটা ইট নিয়ে যদি আমরা একটা একটার সাথে আঘাত করি, তাহলে হচ্ছে যে ধাতব শব্দ হবে, মানে মেটালিক সাউন্ড হবে ইংরেজিতে বলে যেটাকে। ইটের আকারে সাম্য থাকবে, মানে ইটটা এবড়ো থেবড়ো থাকবে না। তারপর হচ্ছে যে নখ দিয়ে ছোড়া, স্বাভাবিক আঁচড় দিলে আমরা যখন একটা ইটের মধ্যে স্বাভাবিকভাবে আঁচড় দিতে চাবো তখন হচ্ছে যে ইটটার মধ্যে দাগ না লেগে আমাদের নখের মধ্যে ব্যথা লাগবে। তারপর হচ্ছে যে 24 ঘন্টা যদি আমরা ভিজায় রাখি, এটা হচ্ছে 1/6 অংশ বা 15 অংশ, 15% এরকম মতো ইট হচ্ছে যে আমাদের ইয়ে শোষণ করবে। ইট কি করবে, তার নিজের ওজনের 15%-এর মতো পানি নেবে। ঠিক আছে, এর বেশি যদি পানি শোষণ করে বা এর কম করে তার মানে এটার মধ্যে ঝামেলা আছে। তো পানিতে ভিজিয়ে রাখলে আর্দ্রতা পরিবর্তন, ইট আয়তন পরিবর্তন হবে না, মানে ইট ফুলে যাবে না, ইট হচ্ছে ফুলে যাবে না বা ছোট হয়ে যাবে না, এটার কথা। যদি নরম হয় ইটটা তাহলে হচ্ছে যে ভেঙে যাবে, ছোট হয়ে যাবে। আর না হলে হচ্ছে যে কি এটা আহ, যদি আকারে বাড়ে তার মানে সমস্যা আছে। তো উৎকৃষ্ট তাপ পরিবাহিত ন্যূনতম হবে, মানে ওই ইট দিয়ে যদি আমরা ইয়ে করি, মানে একটা ওয়াল করি, ওই ওয়ালের ভিতর দিয়ে তাপ যাবে না, ওইটা হচ্ছে কি তাপ কুফরিবাহী হবে, মানে ওটা হচ্ছে ওটার ভিতর দিয়ে তাপ যাবে না, রুম ঠান্ডা থাকবে। তারপরে ইট, আদর্শ ইট হচ্ছে কি আগুন ধরে যাবে না সহজে, ঠিক আছে, দহনে সহায়তা করবে না। আবার ইটে অতিরিক্ত চুন থাকবে না, বা এগুলো বলা আছে, ইটে দ্রবীভূত লবণের পরিমাণ একটা পার্সেন্টেজ 2.5%, এগুলো বলে দেওয়া আছে। এরপরে ইট কম পোড়া, বেশি আচ্ছা বেশি পোড়া হবে না, অনেক কিছু বলা আছে। এরপর হচ্ছে কি প্রথম শ্রেণীর ইটের কি কি বৈশিষ্ট্য, এখানে যা যা বলে দেওয়া আছে এগুলাই ঘুরে ফিরে লিখলে প্রথম শ্রেণীর ইট। ঠিক আছে, সিলমোহর কি, সিলমোহরটা হচ্ছে যে এটা মেইনলি, আমি একটু করে সবগুলা পয়েন্ট বলে যাচ্ছি। তো মেইনলি হচ্ছে যে এটা প্রস্তুতকারীর নামটা থাকে আর কি। আর এমনিতে সিলমোহর থাকলে সুবিধা আছে, কিছু সুবিধা পাওয়া যায়, যেমন এটা সহজে আমরা ধরতে পারি, নাড়াচাড়া করতে পারি। আর পর হচ্ছে যে আমরা চাইলে আর কি করতে পারি। আচ্ছা সবাই আনমিউট করেন, আজকে তো থিওরি ক্লাস, আজকে তো ইয়ে না, থিওরি ক্লাসের সময় আমরা তো আজকে টোটাল ম্যাথই করবো না, তাহলে আমরা নিজেরা কথাবার্তা বলি, নাহলে আমি এখানে কথাবার্তা বললে একটা সময় বিরক্ত লাগবে। সো আচ্ছা একটা বিষয় এখানে, জি ইট, ভাই। হ্যাঁ ইটের মধ্যে মশলা যেটা, মশলা ইউজ করলে এই যে মশলা আটকানোর সময় এই যে বলে এখানে কি হিসাবে ইউজ করা যায় এটাকে, মানে ওই সিলমোহরটা থাকলে ওখানে একটু খাঁজের মতো থাকে, যেটা হচ্ছে মশলাটা খুব সহজে আটকাতে পারে, আর এটা ইটের সৌন্দর্য বৃদ্ধি করে। এই পয়েন্টটা আসলে একটু আমার কাছে অড লাগছে, ইটের সিলমোহর আসলে কতটা সৌন্দর্য বৃদ্ধি করে আমি জানি না, বাট প্রথম পয়েন্ট গুলা ঠিক আছে, 3টা পয়েন্ট ঠিক আছে। ইট প্রস্তুতকারী, জি ভাই, এটা আমার কাছেও একটু ভালো লাগছিল যে এটা কর। না এখানে কিছু বিষয় আছে আমি বলি। আমি এই পয়েন্টটা পাইছি যত জায়গায়, এটা আসলে অথেন্টিক সম্ভবত না, সম্ভবত এই যে এটা, এই যেটা রেড মার্ক করে রাখছি, এটা খুব একটা অথেন্টিক না। এটা হচ্ছে আর্কিটেকচারের যারা আছে, যেমন এখানে তানজিন আছে, আর্কিটেকচারের ওদের বেশিরভাগ কাজের মধ্যেই দেখি, বেশিরভাগ বৈশিষ্ট্যের মধ্যেই এটা সৌন্দর্য বৃদ্ধি করবে এটা সেটা। এখন এই সিলেবাসটা বা ডুয়েট অ্যাডমিশনে আর্কিটেকচারের আছে, তো সেই জন্য এই পয়েন্ট দিছে নাকি আমি শিওর না। ঠিক আছে, তবে এই পয়েন্টটা অতটা অথেন্টিক না, মানে আমাদের এটা মনে হয় কিছুটা ভাই, গরমিল আছে আর কি পয়েন্টটা। হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। এই বইটা আপনার যে পিডিএফ এটা মানে আমার বইয়ের সাথে ম্যাচিং যাচ্ছে না একদমই। আচ্ছা বুঝতে পারছি আমার তো এটা, নতুনটা। বুঝতে পারছি, এটা কমফোর্ট বই। আমার হাতের সামনে যেটা আছে আমি ওটা থেকে পড়াই, বই সবগুলাই এক, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ও যেটা আচ্ছা সামনে আচ্ছা। আছে ওইটা থেকে পড়েন। ওকে।
আচ্ছা, তো ইটের প্রস্তুত করতে আয়রন অক্সাইডের কি কাজ? আয়রন অক্সাইড কি করে? ইটকে লাল করে। কি করে? এই যে লাল করে, এখানে লেখা আছে লাল রঙের গাঢ়তা কম বেশি হয় আয়রন অক্সাইডের কারণে। এগুলা টুকিটাকি পড়তে হবে, মানে মনে রাখতে হবে। চুন প্রাপ্তির উৎস সময়ের পর 2 নম্বর আমরা ইট শেষ করে ফেলে চুনে চলে আসলাম। তাহলে এখানে একটা বিষয় এটাতে একটু কম দিছে। প্রযুক্তিতে ইটের ব্যাপারে আরো বেশি লেখা আছে। প্রযুক্তি আর অপটিমাম দুইটা মিক্স করে পড়লে সিলেবাস গুলা শেষ হয়ে যায় আর কি। সেজন্য জি হচ্ছে ভাই। যে কারো কাছে যদি দুইটা বই থাকে, প্রযুক্তি অপটিমাম দুইটা শেষ করার পরে এরপরে জবের প্রিপারেশনের জন্য জিমাওলা যেটা একটা বই আছে, জিমাওলা রিটেন ডাইজেস্ট, ওইটা পড়তে পারেন। ওই 3টা বই শেষ হইলে এক্সেপশনাল কোশ্চেন ব্যাংক নামে একটা বই আছে। এই 4টা বই যদি পড়েন এবং রিভিশন করেন, তার জন্য ডিপার্টমেন্টে আর কিচ্ছু লাগবে না, এমসিকিউ পড়া লাগবে না, আর এগুলা থেকে এমসিকিউ পেয়ে যাবেন। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এরপর চুন আছে, চুন প্রাপ্তির উৎস গুলা, চুন কোথায় পাওয়া যায়? চুনের উৎস হলো চুনা পাথর, শামুক জিনিসকের খোলস। যদিও শামুক জিনিসকের খোলস থেকে মনে হয় না খুব বেশি চুনা পাথর আসে। মেইনলি হচ্ছে চুনা পাথর, ওই যে চুনটা আসে হচ্ছে চুনা পাথর থেকে। আর শামুক ঝিনুক থেকে যে চুনটা আসে ওটা আসলে অতটা ভালো না সম্ভবত। সাধারণত খাঁটি অখাঁটি চুনা পাথর ফুড়িয়ে এই যে চুনা পাথর ছড়িয়ে মূলত চুনটা তৈরি করা হয়। চুন হচ্ছে যে 3 প্রকার, একটা হচ্ছে যে ফ্ল্যাট লাইম, আর একটা হাইড্রোলিক, আর একটা হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে। এখানে ওই এই বাংলা যেটা আছে ধনিক, ঐদক, প্রাকৃতিক। ঠিক আছে। ফ্ল্যাট, এটা হচ্ছে ধনিক, আর একটা হচ্ছে ঔদক, আর একটা হচ্ছে যে প্রাকৃতিক। এখন ধনিক কি, ঔদক কি, প্রাকৃতিক কি? হ্যাঁ, প্রাকৃতিক চুন তো আমরা বুঝতেছি। ঠিক আছে, এটা কিরকম হবে? প্রকৃতি থেকে আমরা পাবো। আর ঐদক যেটা, হ্যাঁ, ঐদক আর ধনিকটা, এটার ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট আসলে এটার খুব একটা ডিফারেন্সিয়েট করার আমি কোথাও পাই নাই। তবে এটা মুখস্থ করবেন আর কি। হ্যাঁ। আর চুনের গুণাবলী যেগুলো আছে, চুনের 5টা ধর্ম থাকবে, যে চুনটা বশীকরণ করা যাবে, কলিকরণ করা যাবে, জমাটবদ্ধ হবে পানি। মানে চুনকে আমরা যদি ভিজাই, চুন কি করবে? পানি খেয়ে নিবে না, পানি নিজের মধ্যে নিতে পারবে। তারপর হচ্ছে যে চুন হচ্ছে স্যাঁতসেঁতে টাইপের হয়ে যাবে, ওইটি হচ্ছে উদ্যকতা। আর চুন হচ্ছে জমাট বাঁধবে, এটা জমাটবদ্ধতা। কলিকরণ করা যাবে, বশীকরণ করা যাবে, মানে হচ্ছে চুনকে আপনি চাইলে যদি পোড়ান ভস্ম হয়ে যাবে। ভস্ম মানে তো বুঝছেন, ভস্ম মানে কি বলেন তো? মানে একদম পোড়াইলে আর কি ছাই ছাই হয়ে যাবে হ্যাঁ, এরকম হ্যাঁ, মানে ওইরকম হয়ে যাবে, এই রাইট। হ্যাঁ, ক্যাটাগরি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই। ওই যে কিছু ইয়ের মধ্যে বলে না, ভস্ম করে দেবো একদম। এটা হচ্ছে যে ফোড়া দেওয়া টাইপের এরকমই বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে যে ভালো চুনের কি কি বৈশিষ্ট্য থাকবে? অ্যাকচুয়ালি চুন আমরা কি কাজে ইউজ করব? চুনটাকে আমরা কয়েকভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে রং হিসাবে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে যে আমরা সিমেন্টের মতো বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসাবে ইউজ করতে পারি। এখন এখানে হচ্ছে যে এই কথাগুলাই বলা আছে, চুনের কি কি বৈশিষ্ট্য বা কি কি থাকবে, ফিন্ডাকার থাকবে, ফার্নিচার ইয়া করা থাকবে। চুনের ব্যবহার নিচে বলা আছে, চুনকামের কাজে, লাইমিং কাজে, সিমেন্ট প্রস্তুতিতে, কংক্রিট তৈরিতে। সিমেন্ট প্রস্তুত করতে পারলে তাহলে ওইটা দিয়ে তো কংক্রিটও করা যাবে। জলসাদের মধ্যে আমরা চুন দিই কি কারণে? যাতে পানি না ঢুকে ভিতরে। শিল্পের কাঁচামাল হিসেবে, কারণ চুন দিয়ে অনেক কাঁচামাল তৈরি হয়, কাঁচ শিল্পে কাঁচামালের চুন ইউজ করা হয়। কস্টিক সোডা উৎপাদনে, কারণ কস্টিক সোডার মধ্যে যে মেন উপাদান, ওটার সাথে চুনের উপাদানের মিল আছে। ব্লিচিং পাউডার তৈরিতে, ব্লিচিং পাউডার সংকেত কি? সিএ ও সিএল। সো এটার মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে। মেইনলি চুনা পাথরটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে। তো মানে ক্যালসিয়ামটা থাকবে, এটাই বিষয়। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা চুনটা শেষ করলাম, এরপরে সিমেন্ট আছে। সিমেন্টের প্রধান উপাদানিক গঠন কত প্রকার ও কি কি? সিমেন্টের বিভিন্ন তালিকা তৈরি করো। সো এখানে এগুলো দেওয়া আছে, এগুলো পড়বেন। আমি একটা কাজ করি, আমি আমার হ্যান্ড নোটটা থেকে পড়াই, কারণ আপনার মেইন বই থেকে পড়লে এগুলো পারবেন, কঠিন কিছু না। মেইন পয়েন্ট যেগুলো টাস্ক করে ভাই যাচ্ছে, এগুলো বেশি আপনার কি ইম্পর্টেন্ট। নেট প্রবলেম নাকি? আমি তো কথা ভাই বলতেছি। কথাগুলো বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের কি ভাই মনে হচ্ছে? এখানে তো খুব বেশি সমস্যা হচ্ছে না। এখানে কোনো সমস্যা হচ্ছে না? না, আমি যে কথা বলতেছি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া যাচ্ছে, ক্লিয়ার যাচ্ছে। ওকে, ঠিক আছে। যাক, এখানে যেগুলো দেওয়া আছে এগুলা হচ্ছে যে পড়তে হবে, মানে বইয়ের মধ্যে কিছুই বাদ দেওয়া যাবে না। তো আমি যেটা করবো, আমি হচ্ছে যে আমার হ্যান্ড নোট থেকে করাই সবচেয়ে বেস্ট। আমি হ্যান্ড নোটে অল্প কিছু জিনিস লেখা আছে। তো ইটের ব্যাপারে যে একটা যে বিষয় বলা আছে শর্টকাটে, যেমন এই যে ইটের আদর্শ মৃত্তিকা, যে মাটির যে উপাদানগুলা, সেগুলো মনে থাকে না অনেক সময়। তো এখানে একটা লাইন লেখা আছে, সিলেট এসে আমি লজ্জিত, 5530851। সো এটা দিয়ে হচ্ছে যে প্রথমটা হচ্ছে 55, এরপর 30, এরকম পার্সেন্ট, এরপর টাট, এরপর 5, এরপর 1, এভাবে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে 100% মিলানো। এটা সবথেকে ইজি, কারণ আমাদের প্রশ্ন আসবে এরকম যে আয়রন অক্সাইড ইটের মাটিতে কি পরিমাণে থাকবে। তো এটা হচ্ছে 8%। সো এটা হঠাৎ করে মাথায় আসবে না, সেজন্য আপনি হিসাব করবেন। সিলেট এসে আমি যেতে প্রথমে সি তে সিলিকা, এরপর হচ্ছে যে এসে তে অ্যালুমিনা, এরপর হচ্ছে যে আমি আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড হচ্ছে যে কি 8%। এরপরে যে এই যে ম্যাগনেসিয়া, এরপর লাইম,
আর জিত জৈব পদার্থ। সো এইগুলা দিয়ে হচ্ছে যে আপনি চাইলে অন্যভাবে বানিয়ে ইয়া করতে পারেন। এই দেখেন এখানে ওই অতটুকুই ছিল মুখস্থ করা টাইপের, এটা দিছে। এরপর একটাতে সিমেন্টের উপাদান, গাঠনিক উপাদান কত প্রকার, কি দুই প্রকার, খনিজ উপাদান, অম্ল ক্ষারক উপাদান। খনিজ উপাদানের মধ্যে জন্য এটা একদমই মুখস্থ করা লাগবে। এটা আমি যে ট্রিক্সটা লিখছি এটাও মনে থাকে না, সো এটা মুখস্থ করা লাগবে। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, তারপর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট, ক্যালসিয়াম সালফেট, তারপর অন্যান্য যৌগ। সো এগুলা মুখস্থ থাকা লাগবে একদম, কারণ এগুলো আসবে পার্সেন্টেজ, আপনি পার্সেন্টেজ না আসলে পারবেন না। এই দেখেন এইখানে পার্সেন্টেজ, ঠিক আছে। তো এখানে সিমেন্টের অম্ল ক্ষারক উপাদানটা এটা মুখস্থ করা যায় এইভাবে, লাসি এল আই মাস সাপেক্ষে 632 to 732 to 1। সো এটা মনে থাকে, লাসি, লাইম, সিলিকা, অ্যালুমিনা, এরপর হচ্ছে যে আয়রন অক্সাইড, এরপর হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড, সম্ভবত সালফার ট্রাইঅক্সাইড, এরপর হচ্ছে যে পটাশিয়াম, দেখেন যে সাপেক্ষে পটাশিয়াম ও সোডিয়াম অক্সাইড, এরপরে ক্ষারকীয় পদার্থ। সো এইগুলা এবার মুখস্থ করা যায়। যে লাস্ট নাম্বারিংটা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, প্রথমটা 63%, তারপরে 22%, তারপর হিসাব করবেন যে কত পার্সেন্ট আর বাকি আছে, তারপর 7%, এরপর 3%, দেখবেন যে এখানে 99% হয়ে গেছে। তো 99% হয়ে গেলে এরপর কি করবেন, এরপরে তো হিসাব করে মিলাইতে হবে আর কি। এই লাস্টে 37, যেখানে কোডটা 19-20 থাকতে পারে, আপনারা কোডটা মিলাই নেবেন। সো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে 2 লাস্টে 1 দেওয়া আছে, যে 1টা হচ্ছে যে এখানে পটাশিয়াম ও সোডিয়াম, যেটা পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপরে ক্ষারকীয় পদার্থ। পটাশিয়াম, সোডিয়াম, ক্ষার, এই তিনটেই কিন্তু আসলে ক্ষারকীয় পদার্থ। সেজন্য এই চাইলে যে কেউ চাইলে এটাকে ইয়ে করতে পারে, মানে পটাশিয়াম, সোডিয়াম, ক্ষারকীয় এই তিনটাকে একটা লিখতে পারে, মানে ক্ষারকীয় পদার্থ 1% এটা লিখলেও পারে, কারণ এই তিনটেই আসলে ক্ষারকীয়। এ হচ্ছে বিষয়। এরপর হচ্ছে বালিতে চলে আসলাম, বালির আয়তন স্ফীতি বা বাল্কিং স্যান্ড, বাল্কিং অফ স্যান্ড। তো ভেজা আয়তন, শুষ্ক আয়তন, এটার একটা ফর্মুলা আছে। আমরা যেহেতু আজকে অঙ্ক করবো না, আমরা শুধুমাত্র আজকে থিওরি দেখতেছি, থিওরিটা ভালো মতো দেখেন, এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আচ্ছা, এখানে এই এই কথাগুলো কাজে লাগবে, এগুলো পড়তে হবে। হ্যান্ড নোটটা তো আপলোড করাই আছে, ওইটা দেখবেন। ইয়ার বালির বালির সংকোচন গুণাঙ্ক দেওয়া থাকলে বাক্য আয়তন, এগুলো অঙ্ক করার সময় লাগবে, সবগুলো হ্যান্ড নোট ভালো মতো পড়বেন। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে টিম্বার আর উড। সো জলীয় কণা শতকরা পরিমাণ, এখানে একটা ফর্মুলা সেটা দেখবেন। এরপরে হচ্ছে যাই হোক, আমরা এস্টিমেটিং কস্টিং এ চলে আসছি, এত দূর যাওয়া যাবে না, আর আগে থাকতে হবে। তো এইটাই ছিল হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আমরা এখন একটু কনস্ট্রাকশন প্রসেসের দিকে যাই, যেহেতু আজকে আমরা টোটাল থিওরিটা শেষ করে একটা টার্গেট নিছি, ম্যাটেরিয়ালসটা শেষ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে, তাহলে প্রসেসটা একটু দেখতে হবে, দেখি প্রসেসটা আছে নাকি আশেপাশে। কনস্ট্রাকশন প্রসেসে, আচ্ছা এখানে নাই সম্ভবত কনস্ট্রাকশন প্রসেস, কারণ কনস্ট্রাকশন প্রসেস আসলে নোট করার কিছু নেই, ঠিক আছে, সেজন্য নাই। সো তাইলে আজকে কি করব, এখান পর্যন্ত রেখে দিব। আমাদের আসলে থিওরি কনস্ট্রাকশন প্রসেস যেটা আছে, আমি মুখে মুখে বলি, আপনারা একটু শুনেন যা যা আছে, আমি একটু একটু করে বলে যাই। আচ্ছা, আমার কাছে যে কম্পার্ট বইটা আছে, আহ, এটাতে আসলে প্রসেসের যে জিনিসটা আছে কংক্রিট, আমি একটু একটু করে বলি। কংক্রিটটা হচ্ছে কি কি জিনিস থাকবে, কংক্রিটের মধ্যে সিমেন্ট থাকবে, বালি থাকবে, খোয়া থাকবে, ইত্যাদি থাকবে, হ্যাঁ, এগুলা। তারপর হচ্ছে কংক্রিট জনপ্রিয় কেন ইমারত নির্মাণে, কারণ এটা সহজলভ্য, সহজে পাওয়া যায়, এটার এই যে চাপ সহ্য ক্ষমতা বেশি, আগুন ধরবে না, এই সে এগুলো বানাই লিখবেন আর কি। কংক্রিট কত প্রকার, কংক্রিট 4 প্রকার, লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট, আরসিসি কংক্রিট, ফিক্সড কংক্রিট ইত্যাদি। বিভিন্ন প্রকার কংক্রিটের উপাদান সমূহ, এই যে উপাদান মেনলি তো হচ্ছে যে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, পানি, হচ্ছে যে আর পূরক পদার্থ, এই তিনটাই। তো এগুলো বিভিন্ন নামে থাকবে, সিমেন্ট হিসাবে থাকবে, পানি হিসাবে থাকবে, খোয়া হিসাবে থাকবে, যাই হোক। তারপর কংক্রিট কি কি কাজে লাগে এগুলো দেখবেন। এরপর ওয়াটার সিমেন্ট রেশিও নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা দেখবেন। তারপর ইনপুট সিমেন্ট কংক্রিট, এটা দেখবেন। আরসিসিটা কি, আরসিসিটা কি হবে, যে আহ, ইয়ে থাকবে, সিমেন্ট থাকবে, বালি থাকবে, তারপর হচ্ছে কি কংকর বা খোয়া থাকবে, তারপর লোহা থাকবে। প্লেন কংক্রিটটা কি, এগুলো দেখবেন। ডিফর্ম বার কেন ব্যবহার করা হয়, এগুলো দেখবেন। এরপরে কাঠ কি, ঠিক আছে, কাঠের মধ্যে কি কি থাকে, কাঠের সিজনিংটা কি, সিজনিংটা আসলে কাকে বলে একটু বলি। অনেক সময় আমরা কাঠকে যদি ইয়ে করি, কাঠে অনেক সময় দেখা গেছে এমন হয় যে অনেক সময় এরকম হয় যে কাঠটা ইয়ে হয়ে যায়, মানে আপনার দেখা গেছে যে আপনি কাঠটাকে রাখছেন, কাঠটা কোনো পোকা খেয়ে ফেলছে বা এরকম সমস্যা। তো এই জিনিসটাকে সিজনিং করা লাগে। সিজনিংটা হচ্ছে আপনি এটা চাইলে আর্দ্রতা কমাই ফেলতে পারেন অথবা আর্দ্রতা বাড়াই ফেলতে পারেন, যেটা হচ্ছে
কোনো ফোকার পক্ষে যেখানে বাঁচা অসম্ভব, এরকম কিছু একটা করতে হবে। তো নর্মালি যেটা করা লাগে মেইনলি আমরা আর্দ্রতাটা কমাই, আর আর্দ্রতা কমানোটাকে সিজনিংটা বলে। সো আর্দ্রতা কমানোর সিস্টেম কি, অনেকে দেখা গেছে প্রথমে পানির মধ্যে ভিজায় তারপরে রোদে দেয়, যাতে হচ্ছে এটা সরাসরি বাঁকা না হয়ে যায়। অনেকেই পানিতে ভিজানোর প্রয়োজন মনে করে না, জাস্ট হচ্ছে যে একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখে যেখানে তাপ আসে। তো এরকম করে হচ্ছে যে, বা কোনো এটাকে মেকানিক্যাল সিজনিং আছে, আবার হচ্ছে যে নর্মাল ম্যানুয়াল সিজনিং আছে। মেকানিক্যালটা হচ্ছে বিভিন্ন মেশিনের মাধ্যমে আপনি করতে পারেন, যে এটার রসটা কিভাবে বের করে। তো কি রসটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় বের করতে হবে, একবারে বের করে ফেললে এটা ভঙ্গুর কাঠ হয়ে যাবে। সো এরকম করে তারপর হচ্ছে যে এটাকে কিছু কেমিক্যাল মিক্স ট্রিক্স করে তারপর হচ্ছে যেটাকে সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে সিজনিং। আর আমরা চাইলে ফ্লাইউড, ফ্লাইউডটা কি, ফ্লাইউডটা হচ্ছে যে একটা জিনিসের একটা টার্ম, ওটাতে মানে কাঠ থেকে একটা ইয়া বানায়, পাতলা একটা ব্যাপার। তারপর হচ্ছে যে আমরা যদি ইয়ে করি ইমারতের, আমরা কিছু কাজ করি যেমন কিউরিং। ঠিক আছে, কিউরিং একটা টপিক আছে। কিউরিংটা কি, ভিত্তিটা কি, ভিত্তিটা হচ্ছে ফাউন্ডেশন, যেটা আপনারা সবাই জানেন। ফাউন্ডেশনটা কি রকম, যে আমরা যখন একটা ইয়া যদি কোন একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই, এটা সর্বনিচের অংশটা হচ্ছে ফাউন্ডেশনটা। আর কিউরিংটা কিভাবে করা হয়, কিউরিংটা হচ্ছে আপনারা চাইলে পানি ছিটিয়ে ছায়াময় করে দেশ আচ্ছাদিত করে অনেকভাবে করতে পারেন। এরপরে এখানে আরো জিনিস আছে যেমন বিগ মেশনরি। ঠিক আছে, বিগ মেশনরি কি, ওই যে গাঁথুনি আর কি। এরপর প্লাস্টার আছে। প্লাস্টার কি, প্লাস্টার হচ্ছে একটা আস্তরণ। এরপর হচ্ছে যে পয়েন্টিংটা কি, পয়েন্টিং হচ্ছে প্রত্যেকটা ইটের পয়েন্টে পয়েন্টে আমরা যদি কোনো একটা ইয়ে করি, মানে মশলা ইউজ করি, সেটা হচ্ছে পয়েন্টিং। এবং সে কি, সে তো সবাই জানেন, সেটা আমরা যেটা দিয়া, যেটার মধ্যে ট্রেড থাকে, রাইজার থাকে, আমরা হচ্ছে যে যা দিয়ে এক তলা থেকে দালানের অন্য তলায় যাতায়াত করি এবং হচ্ছে ম্যানুয়ালি যাতায়াত করি, এটাকে সিঁড়ি বলে। আর যদি আমরা মেকানিক্যালি যাতায়াত করি, সেটাকে আমরা লিফট বলতে পারি বা চলন্ত সিঁড়ি বলতে পারি। তারপর নেট সিমেন্ট ফিনিশিংটাকে আমরা দেখবো যে আমরা অনেক দেয়ালের নিচের দিকে একটা অংশ কালো হয়ে থাকে, নিচের দিকে একটা অংশ কি হয়ে থাকে, কালো, প্রায় অল্প কিছু অংশ, 1 বিঘার মতো জায়গা এটা কালো হয়ে থাকে। তো এটার মধ্যে হচ্ছে এক্সট্রা একটা ফিনিশিং দেওয়া হয়, এটা হচ্ছে সিমেন্টের সিমেন্ট ফিনিশিং। অনেক সময় মানুষ টাইলস করে না, তখন হচ্ছে ফ্লোরের মধ্যে দেয়। আর এরপর হচ্ছে যে ইমারত ওরিয়েন্টেশনটা কি, ইমারত ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমরা ইমারতটাকে বা আমাদের বিল্ডিংটাকে কোন দিকে ঘুরাই দেব। আমরা এটাকে ঘুরে দিতে পারি কোন দিকে, আমরা হচ্ছে যে আমাদের দক্ষিণ দিকে, নরমালি হচ্ছে যে একটা বিল্ডিং কে আমরা কি করব, দক্ষিণ দিকে ঘুরে দেব। সো ওই জিনিসটাই ইমারত ওরিয়েন্টেশন। তারপর হচ্ছে পেইন্ট এন্ড বার্নিশ কি, পেইন্ট হচ্ছে কি রং, আর বার্নিশটা হচ্ছে আমরা কাঠের মধ্যে দিই। তো এটার মধ্যে ডিফারেন্স আছে, পেইন্ট আমরা চাইলে যে কোনো জায়গায় দিতে পারি, আর বার্নিশটা শুধুমাত্র কাঠের মধ্যে ইউজ করবো। সো এই হচ্ছে মোটামুটি কনস্ট্রাকশন প্রসেস শেষ। ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন প্রসেস আমি যতটুকু সম্ভব ওভারভিউ দিয়ে দিলাম। থিওরি নিয়ম হচ্ছে ওভারভিউ দিয়ে দেওয়া, বাকিটা আপনারা দেখতে হবে। আমি হচ্ছে যে দুইটাই পিডিএফ আপলোড করে দিচ্ছি 5-10 মিনিটের মধ্যেই। আপনারা দুইটা পিডিএফ হচ্ছে যে আমার একটা ফোল্ডার আমি গুগল শেয়ার করে দিব, গ্রুপে দিব না, মেসেঞ্জারে দিব জাস্ট, অথবা হচ্ছে ফেসবুক গ্রুপে হয়তো লিংক দিয়ে রাখবো। তো আপনারা হচ্ছে যে এখান থেকে ম্যাটেরিয়ালস এবং হচ্ছে যে প্রসেসের ইয়াটা পিডিএফ দুইটা ফাইল নিয়ে রাখবেন ডাউনলোড করে। আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইয়ে থেকে, আপনারা যদি পসিবল হয় যে কোনো বই থেকে পড়ে নেবেন। ঠিক আছে, আপনার কাছে যেটা প্রযুক্তি থাকলে প্রযুক্তি, আমি কম্পিউটার আছে সামনে, কম্পিউটার থেকে পিডিএফ করে দিচ্ছি, এটাই আর কি, অন্য কিছু না। তো যে সবগুলো বইয়ের কন্টেন্টই প্রায় অলমোস্ট কাছাকাছি, সেজন্য 2-3টা বই করা উচিত, তাহলে হচ্ছে যে কিছু মিসিং হয়ে গেলে ওইটা কভার হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে প্রায় আধা ঘন্টার মতো ক্লাস নিলাম। আসলে থিওরি ক্লাস দুইটার বই শেষ হয়ে গেছে, আমি চাইলে আরেকটা বই শেষ করতে পারবো। থিওরি খুবই সহজ, অল্পতে শেষ করে ফেলা যায়। ঠিক আছে, আর এগুলো আপনারা পড়লেই বুঝবেন, যেহেতু ডিপ্লোমা অলরেডি কমপ্লিট বা কমপ্লিটের কাছাকাছি, এগুলো কঠিন কোনো পড়া না। এর চেয়ে অনেক কঠিন পড়া আমরা পড়তেছি ডিভাইড। ওকে, কারো কোনো কোশ্চেন? ভাইয়া ওই যে বালির যে এফএম এর অঙ্কগুলা, ওইগুলো ছক আকারে যে অঙ্কগুলো হ্যাঁ, বড় এগুলো বড়, আমি ওইগুলো করাবো। কতটা important? এগুলা হচ্ছে যে আমাদের থিওরি টপিক আছে আরেকটু কিছু বলতে মোটামুটি এই দুইটার মধ্যে থিওরিটা মেনলি কভার হয়েছে। আমাদের ম্যাথ আছে, তো ওই ম্যাথ পার্ট আমরা করবো এটা, মানে ম্যাথ পার্ট বলতে আমরা নেক্সট ক্লাসটাইতে হয়তো থিওরিটা শেষ, আমাদের টাচ করে শেষ করে দিলাম। তো আমাদের ম্যাথটা করবো মেনলি, ম্যাথের মধ্যে আমরা বালির এফএমটা করবো, এরপর হচ্ছে যে ওয়াটার সিমেন্ট রেশিওর ম্যাথ করব। এই দুই টাইপের ম্যাথ থাকবে নেক্সট ক্লাসে। আর হচ্ছে যে আমাদের এখানে আমরা এরপরের ক্লাসে এস্টিমেটিংটা ধরবো। ঠিক আছে, এস্টিমেটিংটা থিওরির সাথে রিলেটেড, সো এস্টিমেটিংটা ধরবো। মোটামুটি এগুলো শেষ করলে সিলেবাসটা প্রায় আগাচ্ছে, মোটামুটি ভালোই আগায় যাবে আর কি। অলরেডি আমাদের তো করতো, আমরা যদি বই হিসাব করি অলরেডি 3টা বই শেষ, সার্ভেইং, ম্যাটেরিয়ালস, আর হচ্ছে কনস্ট্রাকশন প্রসেস। ঠিক আছে, ওকে। মোট বই হচ্ছে যে আমাদের কাছে আছে অ্যাডমিশনের জন্য 8টা, জব প্রিপারেশনের জন্য 13টা সম্ভবত, বা 12টা, এরকম একটা বই আছে। আমরা করবো যতটুকু সম্ভব, এই আর কি। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? না ভাই, কোনো ঠিক কোশ্চেন আছে, নেই। ঠিক আছে, ভালো থাকেন, পড়াশোনা সবাই করবেন, ভালো মতো পড়বেন আর কি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ভাই।
ওকে